নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ ৮ আসামি খালাস। রাজনৈতিকভাবে হয়রানি করতেই এই মামলা পর্যবেক্ষণ আদালতে। জুলাই হত্যা মামলায় আনিসুল ইনু মেনন সহ ৭ প্রতিমন্ত্রী ফের রিমান্ডে। গ্রেপ্তার দেখানো হলো মোস্তফা কামাল ও মোশাররফকে। সংঘর্ষের ঘটনায় পাকিস্তানের চ্যাম্পিয়ন ট্রফির পর্দা উঠছে আজ উদ্বোধনী ম্যাচের দুপুরে স্বাগতিকদের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। জয় চায় দুই দল। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। নাইকো দুর্নীতির মামলায় খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলম এ রায় দেন। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছর আগে মামলা থেকে খালাস পেলেন আসামিরা। আদালত তার পর্যবেক্ষণে বলেন, এটি ছিল রাজনৈতিক ও হয়রানিমূলক মামলা। কায়েস রাহাত ও সাবরিনা মজুমদারকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন নাফিয়া ফারজানা। ৩টি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে চুক্তির মাধ্যমে রাষ্ট্রের ১৩,৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালে খালেদা জিয়া সহ ৫ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। পরে ১১ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেয়। এর মধ্যে ৩ আসামির মৃত্যুতে ৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। এ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ করে রায় পর্যন্ত পৌঁছাতে সময় লেগেছে ১৬ বছরের বেশি। রাষ্ট্রপক্ষের ৬৮ জন সাক্ষীর মধ্যে ৩৯ জন সাক্ষ্য দিয়েছেন, তবে তাদের কেউই বেগম জিয়াকে দোষী করেননি। অভিযোগ প্রমাণ না হওয়ায় ১৬ বছর পর বেগম খালেদা জিয়া সহ ৮ আসামিকে মামলা থেকে খালাস দিয়েছেন আদালত। বুধবার সকালে এ রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলম। নাইকো মামলা থেকে আসামিদের খালাসের রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতেই এ মামলা দেয়া হয়। শেখ হাসিনা আদালতকে ব্যবহার করে এই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন, আর ম্যাডাম খালেদা জিয়ার মামলা বছরের পর বছর এই জন্য টানছে যাতে রাজনীতিতে তিনি মানুষের কাছে, দেশের কাছে এবং দেশের বাইরের মানুষের কাছে তার অর্থাৎ মান সম্মানের হানি ঘটায়। এই রায়টি অবশ্যই ঐতিহাসিক রায় এবং এই রায়ের মধ্যে দিয়ে দুইটা মেসেজ জাতির কাছে গেছে। একটি হচ্ছে যে একটি স্বৈরশাসক কি প্রক্রিয়ায় তার নিজের অভিযোগ তিনি কোয়াশ করে আদালত থেকে বাতিল করে নিয়ে যেতে পারে, আর কিভাবে একজন নির্দোষ মানুষের কাছে, নির্দোষ মানুষের উপরে তার নিজের দায়টি অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে পারে। এটার একটি চমৎকার দৃষ্টান্ত স্থাপিত হয়েছে আজকের এই মামলার মধ্য দিয়ে, আজকের এই রায়ের মধ্য দিয়ে। এ রায়ের বিষয়ে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, খালেদা জিয়া ও বিএনপির গায়ে কালিমা লাগাতেই নিজের মামলা প্রত্যাহার করে নাইকো মামলায় বেগম জিয়াকে ফাঁসিয়েছিলেন শেখ হাসিনা। আদালতকে ডিকটেট করে বেগম খালেদা জিয়াকে যেন রাজনৈতিকভাবে হয়রানি করা যায় এবং বিএনপির নামে যেন কালিমা লেপন করা যায়, তার জন্য শেখ হাসিনা ওয়াজেদ আদালতকে ব্যবহার করতেন এবং দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করতেন। নাইকো দুর্নীতি মামলার এ রায়ের মধ্য দিয়ে খালেদা জিয়া ন্যায় বিচার পেলেন বলেও জানান এ আইনজীবী। খালাস পাওয়ার মাধ্যমে আমরা মনে করি তিনি ন্যায় বিচার পেয়েছেন। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। রাজধানীর বিভিন্ন থানার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ ৭ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার সকালে পুলিশের আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আদেশ দেন। আলাদা মামলায় রিমান্ড পাওয়া আসামিরা হলেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ফারুক খান, সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, কামাল আহমেদ মজুমদার, ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি। আরও জানাচ্ছেন ফাহিম ইউসুফ। রাজধানীর পল্টন মডেল থানার মামলায় সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার ৭ দিন ও সাবেক মন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট MA আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এদিকে নিউ মার্কেট থানার ওয়াদুদ হত্যা মামলায় পুলিশ সুপার তানভীর সালিহিনকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ফ্যাসিস্ট হাসিনার অবৈধ মন্ত্রী এবং ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ মোট 13 জনকে আজকে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় তদন্তকারী কর্মকর্তাগণ বিভিন্ন হত্যা মামলা এবং হত্যা প্রচেষ্টা মামলায় আজকে বিজ্ঞ আদালতে অবস্থান করা হয়। এছাড়া মিরপুর, কলাবাগান, নিউ মার্কেট, মতিঝিল, উত্তরা পশ্চিম থানার বিভিন্ন মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশির 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তাদেরকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। তার মধ্যে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং ফারুক খান এবং রাশেদ খান মেনন এদেরকে একটি হত্যা প্রচেষ্টা মামলায় বিজ্ঞ আদালতে 5 দিন রিমান্ড প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া রাজধানীর নিউ মার্কেট থানার মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিন, পল্টন মডেল থানার মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। ঝিনাইদহ 3 আসনের সাবেক এমপি সালাউদ্দিন মিয়াজিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাতে যশোর সদর উপজেলার শ্যামলছায়া পার্ক থেকে তাদেরকে আটক করা হয়। এর আগে শ্যামলছায়া পার্কে সালাউদ্দিন মিয়াজি ও তার শ্যালক অবস্থান করছেন এমন খবরে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত 11:15 পর্যন্ত পার্কটিকে অবরুদ্ধ করে রাখে উত্তেজিত ছাত্র জনতা। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিবও ছিলেন। কুয়েটে দফায় দফায় সংঘর্ষ ও হামলার ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে। 6 দফা দাবি আদায়ের আলটিমেটামের সময় পেরিয়ে যাওয়া একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। অবিলম্বে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ সব দাবি মেনে আহ্বান তাদের। এদিকে সংঘর্ষে অস্ত্রধারী যুবদল নেতা মাহবুবুর রহমানকে বহিষ্কার করেছে বিএনপি। সহকর্মী নূর ইসলাম রকির রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে। বুধবার সকাল থেকে ক্যাম্পাসের প্রধান ফটকের চারপাশে অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। হামলার ঘটনায় কুয়েটে উপাচার্যের পদত্যাগ, ছাত্র রাজনীতি নিষিদ্ধ, হামলাকারীদের শাস্তি সহ 6 দফা দাবি না মানা পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। বেলা 1:30টার দিকে বিক্ষোভের এক পর্যায়ে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় তারা। কুয়েটের সাথে সংযুক্ত থাকা অবস্থায় কুয়েটের ভেতরে এবং বাহিরে কোনো প্রকার রাজনীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে পারবে না। 5 দফা দাবি না মানা পর্যন্ত মানববন্ধন চলবে। যদি তারা মেনে না নেয় তখন আমরা পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। এদিকে মঙ্গলবারের সংঘর্ষের সময় রামদা হাতে দাঁড়িয়ে থাকা যুবদল নেতা মাহবুবুর রহমানকে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এ ঘটনায় গেল রাতে 5 জনকে আটকের কথা জানায় পুলিশ। সেই সঙ্গে ক্যাম্পাসের গেটে ও আশেপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। গতকালকে যে সংঘর্ষ হয়েছিল তারপরে পুরো এলাকায় একটা থমথমে পরিস্থিতি ছিল। পরবর্তীতে পুলিশের মধ্যে বাহিনী সকল বাহিনীর নিরলস প্রচেষ্টায় আমরা একটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলাম। তো সকাল থেকে সেখানে মোতায়েন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন পর্যন্ত এলাকায় যেটা স্টুডেন্টদের সাথে কথা হয়েছে, তারাও আশ্বস্ত করেছে যে তারা এমন কিছু করবে না যেটা পরিস্থিতিকে খারাপ দিকে নিয়ে যেতে পারে। মঙ্গলবারের হামলায় আহত হয়েছেন অন্তত 60 শিক্ষার্থী। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুয়েট ক্যাম্পাসের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। ক্যাম্পাসে এই মুহূর্তে কেমন পরিস্থিতি দেখছেন? 6 দফা দাবির বিষয়ে কি বলছেন শিক্ষার্থীরা? খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যে 6 দফা দাবি ছিল, এই দাবি কিন্তু আজ দুপুর 1টার ভিতর মেনে নেওয়ার জন্য তারা দাবি করেছিলেন। কিন্তু দুপুর 1টার ভিতর সাধারণ শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার ফলে কিন্তু শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন সহ একাডেমিক ভবনে তালা মেরে দিয়েছে এবং কুয়েটের ভিতর কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বিক্ষিপ্তভাবে অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু একটি ভবনে শিক্ষার্থীরা 100
একসাথে হয়ে তালা মারছে। এদিকে মঙ্গলবার কুয়েটের যেই ঘটনায় 60 জন আহত হয়েছে, এর ভিতর কিন্তু একজনকে আমরা জানতে পেরেছি ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেওয়া হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই ঘটনায় জড়িতদেরকে আটক করার জন্য অভিযান অব্যাহত আছে। পাশাপাশি একটু বলে রাখি যে এই বহিরাগত একজন নেতাকে কিন্তু আসলে চিহ্নিত করে সেন্ট্রাল থেকে একটি রাজনৈতিক দল তাকে কিন্তু তার সাবেক পদ থেকে বহিষ্কার করেছে বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় একটু বলে রাখি, কুয়েটের একটি সূত্র আমাদেরকে জানিয়েছে যে সকাল 11টা থেকে কিন্তু বিশেষ সিন্ডিকেট সভা কিন্তু আসলে শুরু হয়েছে। এই যে কুয়েটের যে বর্তমান যে পরিস্থিতি আছে এই পরিস্থিতি নিয়ে এখন অবধি কিন্তু এই সভা চলমান আছে। এর মাঝে কুয়েট শিক্ষক সমিতির যে সভাপতি সাধারণ সম্পাদক তারা কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে তারা কথা বলেছে, কিন্তু তারা আসলে কোনো সমাধানে আসেনি। আরেকটি বিষয় একটু নিশ্চিত করে বলতে চাই যে কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে যেটাই বলেছে যে এখানে গতকাল যে হামলার ঘটনা ঘটছে এখানে কিন্তু কোনো বৈষম্য বিরোধী ছাত্রদের উপর কোনো হামলা হয় না, এখানে হামলাটা হয়েছে সাধারণ শিক্ষার্থীদের উপর এবং এই হামলায় কিন্তু বহিরাগতরা ছিল বলে তারা দাবি করেছে। এবং 6 দফা যে দাবি আছে এই দাবিগুলোর ভিতর কিন্তু কুয়েটের ছাত্র রাজনীতি বন্ধের পাশাপাশি কিন্তু ভিসি প্রভিসির পদত্যাগ এবং যারা এদের সাথে জড়িত শিক্ষক কর্মচারী সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ 6টি দাবি তারা করেছে। কুয়েট থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, অনেক ধন্যবাদ আপনাকে। কুয়েট ক্যাম্পাস নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। দেশে ক্রান্তিকাল যাচ্ছে, মানুষ দ্রুতই গণতন্ত্রে ফিরতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সরকার উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, মাফ চাওয়ার শর্তে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়ে ফ্যাসিস্টদের জায়গা দিতে চায়। সরকারের থেকে দল গঠন করতে বিভিন্ন কৌশল নিচ্ছে তারা। অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। কতগুলো সন্দেহের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। সেই সন্দেহটা হচ্ছে যে আদৌ নির্বাচনটা এরা আন্তরিক কিনা। কারণ আছে এই সন্দেহ সৃষ্টি হওয়ার। তার মধ্যে গতকালই একটা খবর বেরিয়েছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন, যে স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? তোমরা এটা মানবে? 27তম বিসিএস নিয়োগ বঞ্চিত 1137 জনের চাকরি ফেরত চেয়ে আপিল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামীকাল রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ রায়ের দিন ধার্য করেন। এর আগে গেল বছরের 7 নভেম্বর 27তম বিসিএস নিয়োগ বঞ্চিত করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করেন। ওই বিসিএস এ প্রথমবার মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখে 2010 সালের 11 জুলাই আপিল বিভাগ রায় দেন। এই রায় পুনর্বিবেচনা চেয়ে 1137 জনের পক্ষে 140 জন আলাদা আবেদন করেন। রিটকারী আইনজীবী জানান, ন্যায় বিচার পাওয়ার আশাবাদী নিয়োগ বঞ্চিতরা। 27 বিসিএস এবং ইলেকশন কমিশনে মামলা করতে গিয়ে আমরা দেশের সর্বোচ্চ আদালতকে দেখিয়েছি যে এই দেশে জুডিশিয়াল অ্যানার্কিটা কিভাবে হয়েছে। তো সেখানে বলতে গিয়ে আমরা বলেছি যে এই যে বাংলাদেশে যা কিছু সিস্টেমেটিক ডেসিমেশন অফ দ্য ইনস্টিটিউশনসগুলো হয়েছে এবং বাংলাদেশে যেভাবে ফ্যাসিজমটা ডেভেলপ করেছে এবং ইনস্টিটিউশনগুলো নষ্ট হয়ে গেছে, এর অধিকাংশের দায় বিচার বিভাগের। বিচার বিভাগ কোনো অবস্থাতেই দায় এড়াতে পারে না। গত 1.5 দশক ধরে নবীজির উম্মতের প্রতি আওয়ামী লীগ যে নির্যাতন চালিয়েছিল তার বিরুদ্ধে সুফিদের লড়াই ছিল প্রশংসনীয়। নতুন বাংলাদেশ নির্মাণেও সুফিরা ইনসাফের পক্ষে থেকে লড়াকু অবস্থান নিয়ে এগিয়ে যাবে বলে আশা জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার বাংলাদেশ সুফি কনফারেন্স আয়োজিত জাতীয় কনফারেন্সে এসব কথা বলেন তিনি। এই সময় মাজার এবং খানকা শরীফ ভাঙার বিরুদ্ধে নিজের অবস্থা জানিয়ে বলেন, আগামীতে এমন ঘটনা এড়াতে সজাগ থাকবে সরকার। যেটা বলেছি আগেও যে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে যে লড়াইটা আমাদের তরুণরা শুরু করেছেন এবং বাংলাদেশের আপামর নাগরিকদের অংশ হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম এবং তরুণ যে প্রজন্ম ওনারা সেখানে ভূমিকা রেখেছেন, সেই ভূমিকাকে অব্যাহত রাখতে হবে এবং ইনসাফের লড়াইয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে
যে আহলে সুন্নাত ওয়াল জামাত বা যাদেরকে আমরা বলি যে সুফি যে অংশ যারা আসছেন তাসাউফের চর্চা করেন, ওনারা কিন্তু শুধুমাত্র শান্তির দাওয়াত দেননি, আমাদেরকে মনে রাখতে হবে। গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 14 জন। বুধবার সকাল 7:30টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের পোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, খুলনা থেকে ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি দুমড়ে মুচড়ে যায়। আহত হয় অন্তত 15 জন। তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় কাভার্ড ভ্যান চালকের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় 4 জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চুয়াডাঙ্গায় হঠাৎ করেই ডায়রিয়া রোগী বেড়েছে, যার বেশিরভাগই শিশু। রোগীর চাপে হিমশিম অবস্থা সদর হাসপাতালের। ডায়রিয়া ওয়ার্ডে প্রায় 20 দিন ধরে নেই আইভি ফ্লুইড স্যালাইন। এতে বাইরে থেকে স্যালাইন কিনতে হচ্ছে রোগীর স্বজনদের। চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তন ও খাদ্যে বিষক্রিয়ায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। সহকর্মী খায়রুজ্জামান সেতুর রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। চুয়াডাঙ্গায় প্রতিদিনই বাড়ছে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। সদর হাসপাতালে প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছে 1/2 রোগী। আর বহির্বিভাগে সকাল থেকে দুপুর পর্যন্ত চিকিৎসা নিচ্ছেন প্রায় 2 শতাধিক ডায়রিয়া রোগী। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। রোগীর স্বজনদের অভিযোগ, চিকিৎসকরা দিচ্ছেন না ঠিকমতো চিকিৎসা। আমরা কালকে সকাল 8টা থেকে 8টার সময় আসছি, আসার পর থেকে মানে যে অবস্থা নিয়ে এসেছি সেই অবস্থায় আছে, কোনো পরিবর্তন নেই। ভর্তি করেছি কাল সকালে, এখনো পর্যন্ত ভালো হচ্ছে, কিন্তু দীর্ঘদিন ধরে কলেরা স্যালাইনের সংকট থাকায় রোগী ও তাদের স্বজনদের উচ্চ মূল্যে বাহিরের ফার্মেসি থেকে স্যালাইন কিনতে হচ্ছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। কর্তব্যরত সেবিকারা জানান, রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম অবস্থা তাদের। চিকিৎসকরা বলছেন, মূলত আবহাওয়া পরিবর্তন ও খাদ্যে বিষক্রিয়ার ফলে রোটা ভাইরাসের সংক্রমণ বেড়ে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। আস্তে আস্তে একটা আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, একটা জীবাণু থেকে আরেকটা জীবাণু ট্রান্সফার হচ্ছে। দেখা যাচ্ছে যে ভাইরাস থেকে পরে গরম সিজন আসছে, ব্যাকটেরিয়ার ইনফেকশনও হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে ডায়রিয়া রোগী আমরা প্রতিদিন ফেস করছি। এদিকে কলেরা স্যালাইন সংকটের বিষয়টি স্বীকার করে তিনি জানান, দ্রুতই এই সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া হবে। এখন দেখা যাচ্ছে যে মুখের স্যালাইন আছে, কিন্তু হাতে গোনা 4-5টা কলেরা স্যালাইন আছে, যেগুলো আমরা ইমার্জেন্সি স্টকে রেখে দিয়েছি এবং বাকিগুলো আমরা চাহিদা দিয়েছি। আমরা অচিরেই সেগুলো পেয়ে যাব। আক্রান্ত রোগীদের কার্যকর চিকিৎসা নিশ্চিতের দাবি স্বজনদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।